ইসলাম বইটা ডক্টর রাগিব সারজানি ওনার লেখা বই, যে মুসলিমদের হসপিটাল কেমন ছিল। মুসলমানরা সেই সময় যখন মুসলমানরা হাসপাতাল তৈরি করে, বাগদাদে আদুদি হাসপাতাল, কায়রোর হাসপাতালটার নাম হচ্ছে নূরি হাসপাতাল, আর হচ্ছে দামেস্কে একটা হাসপাতাল ছিল, এটার নাম হচ্ছে মনসুরি হাসপাতাল। বড় বড় হাসপাতাল এবং এটার ক্যাপাসিটি অনেক বেশি, দেখা যাচ্ছে যে 2000 পেশেন্ট ধরে, এরকম বড় বড় ক্যাপাসিটিতে। তো ওখানে কীভাবে প্র্যাকটিস করে আমি ওটা স্টাডি করার চেষ্টা করলাম। তো ওনারা বলতেছেন যে এই সমস্ত হসপিটালগুলো রান হয়তো ওয়াকফ সম্পত্তি দ্বারা। ওয়াকফ সম্পত্তি বোঝেন আপনারা? ওয়াকফ সম্পত্তি, মানে বিপুল পরিমাণ সম্পদশালী মানুষ হাসপাতালের নামে সম্পদ ডোনেট করতো। ওই সম্পদ থেকে যে ইনকাম আসতো, ওই জমি থেকে যে প্রোডাকশন আসতো, বা ওইখান থেকে যে সম্পদ থেকে ওইটা দিয়ে হাসপাতালগুলো চলতো, স্টাফদের বেতনগুলো হইতো, এবং সেই সাথে কিছু খলিফার কিছু ডোনেশন থাকতো সেখানে, সেটা হচ্ছে বেশি এই আর কি, মানে ওয়াকফ দিয়ে বেশি চলতো। তো এখানে ওনারা বলতেছে এই সম্পত্তি থেকে এমন কিছু স্টাফ নিয়োগ করা হতো। স্টাফরা কি করতো, যে একজন পেশেন্ট হাসপাতালে বসে আছে, ওরা কি করবে, ওরা দুজন গিয়ে আলোচনা করবে যে এত নম্বর ওয়ার্ডের এত নম্বর বেডের পেশেন্টটার কি অবস্থা। মানে হ্যাঁ ভালো অবস্থা, পেশেন্ট কিন্তু শুনতেছে, ওকে শোনায় শুনে আলোচনা করবে। হ্যাঁ ভালো, তো আগে অনেক ভালো, হ্যাঁ সুস্থ হয়ে যাবে, একদম সুস্থ হয়ে যাবে, অবস্থা খুবই ভালো, উন্নতির দিকে। তারপরে রুগীকে শোনায় শোনায় এই আলোচনাটুকু করার জন্য আলাদা স্টাফ নিয়োগ দেওয়া থাকতো, এবং এর ফলে রুগীর কি হতো, রুগীর সাইকোলজিক্যালি রুগী খুব মোটিভেটেড, হ্যাঁ আমি সুস্থ হয়ে যাবো। তো এই যে বিষয়গুলো, যে এরকম মানে ইসলামিক হসপিটাল ম্যানেজমেন্ট, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, বিশেষ করে র্যামফিট নামে যে সংগঠনটা আমাদের কাজ করতেছে, ওনারা শরিয়া বেসড হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় গবেষণা হয়। ইন্দোনেশিয়া, টার্কি, মালয়েশিয়া, এই সমস্ত জায়গায় বড় বড় গবেষণা হয়, এবং সেখানে অনেক শরিয়া বেসড হসপিটাল আছে। শরিয়া বেসড মানে যে শুধু মেল অ্যান্ড ফিমেল ওয়ার্ড আলাদা করে দেওয়া ব্যাপারটা তা না, এর মধ্যে আরও অনেক বিষয় আছে, এবং এইগুলো পুরোটা মানে তারা অ্যাপ্লাই করতেছে এবং খুব ভালো ফল সেখানে আসতেছে। তো যার কারণে আমরা শুধু ওয়েস্টের দিকে না তাকাই থেকে আমাদের মুসলিম ওয়ার্ল্ডে কী কী রিসার্চ হচ্ছে এবং কী কী রিফরমেশন আসতেছে, এগুলোর দিকেও আমাদের নজর থাকতে হবে, ঠিক না? আচ্ছা, ফর বেটার অ্যাডমিনিস্ট্রেশন, এটা একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি আপনাদেরকে। আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স হচ্ছে, মেয়ে ডক্টররা, ফিমেল ডক্টররা নার্সদেরকে খুব ভালো চালাতে পারে, বুঝছেন, ঝাড়ি টাড়ি দিয়ে একদম খুব মানে এদেরকে মানে প্রপার একদম কন্ট্রোল রাখতে পারে। আর আমরা পুরুষরা যখন ওয়ার্ডে যাই, তখন ফিমেল নার্সদেরকে হ্যান্ডেল করতে গিয়ে আমরা একটু প্রবলেমে পড়ি। তাদেরকে একটা ঝাড়িও দেওয়া যায় না, বা তাদেরকে একটু শাসন করা, অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে আছি আমি, স্বাভাবিকভাবেই এটা ঠিক না কেন, ওটা ঠিক না কেন, ময়লা কেন, এগুলো তুমি জিজ্ঞেস করবো। এগুলো পুরুষ মানুষ জিজ্ঞেস করলে মানে এটা মানে আমরা পারি না, এক, আর দুই আমরা করলে এটা আবার নার্সদের আবার রিয়েকশনটা একটু ভিন্ন রকম হয়। কিন্তু মেয়েরা আবার ফিমেল ডক্টররা এটা আবার খুব ভালো পারে। সো আপনি যদি এরকম করেন যে হ্যাঁ ফিমেল ওয়ার্ডে ফিমেল নার্স এবং ফিমেল ডক্টর এটাকে চালাবে, আর মেল নার্স মেল ডক্টর এটাকে চালাবে, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এটা আরও ভালো হলো। তাহলে এখানেও ইসলামিক যে ফ্রেমওয়ার্ক, এটা একটা গুরুত্ব আছে, ঠিক না? এটা আমি এখন বলার জন্য আসলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে বেটার অ্যাটাচমেন্ট, প্যালিয়েটিভ কেয়ার নিয়ে অলরেডি আলোচনা করছি। আচ্ছা, এবার হচ্ছে ক্যাম্পাস। একটা মেডিকেল ক্যাম্পাসে ইসলামের প্রয়োজন আছে কি নাই, এটা অনেক বড় আলোচনা। আপনারা যদি এই অবেলায় বইটা পড়েন আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। এখানে আমি রিসার্চ বেসড আমি দেখানোর চেষ্টা করছি, ওরা রিসার্চ করছে, ওরা এগুলো রিসার্চ করছে, কিন্তু এই রিসার্চগুলো এক নম্বর ওরা সামনে আনে না, আর দুই নম্বর হচ্ছে মানে এই ধরনের রিসার্চগুলো ফান্ডিং পায় না, এই ধরনের রিসার্চগুলো লাইমলাইটে আসে না, ওরা ভালো জার্নাল এদেরকে ছাপে না। এই রিসার্চ যেমন হচ্ছে ওরা করছে যে মেডিকেল ক্যাম্পাসে মানে মেল ফিমেল যদি আলাদা করে দেওয়া হয়, ফিমেল ওরিয়েন্টেড সেট আপে তাদের একাডেমিক রেজাল্ট এবং পারফরমেন্স বেশি ভালো হয়। তারা কোয়েশ্চেন, ছেলে মেয়ে একসাথে বসে আছে, সেখানে একটা মেয়ে টিচারকে কোয়েশ্চেন করে বুঝে নিতে তারা মোর হেজিটেট ফিল করে। এগুলো কিন্তু রিসার্চের কথা বলছে, এগুলো বানানো কথা না। কিন্তু যদি শুধু ফিমেল সেট আপে থাকে, তখন তারা কোয়েশ্চেন করে বুঝে নেওয়া, জেনে নেওয়া, হ্যান ত্যান, এই কাজগুলো অনেক বেশি তারা ভালো করে এবং তাদের একাডেমিক রেজাল্ট ভালো হয়। এবং পুরুষদের ক্ষেত্রেও, ছেলেদের ক্ষেত্রেও যদি তারা শুধু মানে বয়েজ অনলি সেট আপে থাকে, সেক্ষেত্রে তাদের একাডেমিক রেজাল্ট ভালো হয়। তাহলে আমার কথা হচ্ছে, যদি এইসব রিসার্চে এসেই থাকে, তাহলে একসাথে করছো কেন? তাহলে পড়াশোনা চাও না অন্য কিছু চাও? যদি পড়াশোনা চাও তাহলে তুমি আলাদা রাখতা, রিসার্চ তো তাই বলতেছে। তাহলে পড়াশোনা চাও না অন্য কিছু নিশ্চয়ই চাও, তাহলে পরে তুমি এক করতা না। তো ব্যাপারটা হচ্ছে এইটা, যে আপনি ওখানে দেখেন, আমি আমাকে অনেক পড়তে হয়েছে এই চ্যাপ্টারটা লেখার জন্য, যে চ্যাপ্টারে আমি সহশিক্ষা বিষয়ে আলোচনা করছি। তাহলে একটা মেডিকেল ক্যাম্পাসে যদি আমি ভালো রেজাল্ট করতে চাই, তাহলে এখানে জেন্ডার সেগ্রেগেশন নামে ইসলামের যে কনসেপ্টটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাই একমাত্র সলিউশন যাতে আমি রেজাল্টটা আরও বাড়াইতে ভালো করাইতে পারি, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে রোমান্টিক রিলেশনশিপ, এইটা অনেকগুলো রিসার্চ আছে যে কলেজ স্টুডেন্টদের রেজাল্টকে কীভাবে ক্ষতিগ্রস্ত করে, ভার্সিটি লেভেলে কীভাবে ক্ষতিগ্রস্ত করে। দুইটা রিসার্চ আমি পাইছি যেখানে আসছে মেডিকেল স্টুডেন্টদের রেজাল্টকে কীভাবে ক্ষতিগ্রস্ত করে একটা রোমান্টিক রিলেশনশিপ এই বয়সে। এবং তারা বর্তমানে পুরো ওয়ার্ল্ড এই পলিসির মাধ্যমে, দেখেন আপনারা জানেন কিনা, বাংলাদেশ গভর্নমেন্টের একটা পলিসি আছে, শিক্ষানীতি, আন্তর্জাতিক শিক্ষানীতি, সেখানে বলা হয়েছে ছেলে মেয়ে একসাথে বসাতে হবে, এবং এই জন্য আলিয়া মাদ্রাসা যেগুলো ছিল এগুলোকেও এখন কম্বাইন্ড করে ফেলা হয়েছে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল পলিসি। এবং প্রবলেম হয়েছে যে এই পলিসিগুলো আসলে মানে কারা তৈরি করে, এখানে কারা বসে থাকে, এবং কি মাথায় রেখে তারা এই পলিসিগুলো করে, এগুলো আমরা কখনো কোয়েশ্চেন করি না, কখনো জিজ্ঞাসা করি না। এগুলো আমাদের জিজ্ঞাসা করতে হবে। তুমি যদি আমার কাছে রেজাল্টই চাও, আমার কাছ থেকে যদি একাডেমিক এক্সেলেন্সই চাও, তাহলে তুমি এমন পরিবেশ কেন তৈরি করে রাখছো যেখানে একাডেমিক এক্সেলেন্স ডাউন হয়? এবং মানে এটা
কি বলা যায় এটাকে, মানে আগুন এবং পেট্রোল। আমি এইভাবেই মানে আমার এই মোবাইলের বইতে আমি এটাই দেখাইছি যে আগুন এবং পেট্রোল। একটা যেই বয়সে একটা ছেলের টেস্টোস্টেরন লেভেল, আমার বয়স এখন 40, আমার চাইতে যে একটা 22 বছর বয়সী ছেলের টেস্টোস্টেরন লেভেল 20 গুণ বেশি। কত গুণ? আর হচ্ছে এই বয়সে একটা মেয়ের মানে অক্সিটোসিন হরমোন লেভেল আমার বয়সে একটা মহিলার চাইতে 6 গুণ বেশি অক্সিটোসিন লেভেল। অক্সিটোসিন কি হরমোন কি চায়? টু বিল্ড রিলেশনশিপ। যে কোনো ডুয়াল বন্ডিং রিলেশনশিপের জন্য দায়ী হচ্ছে অক্সিটোসিন হরমোন, ঠিক আছে? আর টেস্টোস্টেরন হরমোন হচ্ছে, এটা তো আমরা জানি, এটা মেল অ্যাগ্রেশন অ্যান্ড মেল সেক্সুয়ালিটি এই বিষয়গুলো ডিল করে। তাহলে যাদের এত বেশি, যারা তাদের হরমোনাল পিকে আছে, এইরকম দুইটা পার্সনকে তুমি একখানে কেন বসাই দিচ্ছ? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এদেরকে স্লিপারি স্লোপ, এদেরকে এমন স্লোপে ফেলে দেওয়া যে এটা অটোমেটিক্যালি রিলেশনশিপে যাবে এবং যে এসে ডিপ্রেসড হবে, সে অ্যাংশাস হবে, তারপরে একাডেমিক রেজাল্ট খারাপ হবে, সব কিছু নেগেটিভ হবে। সুতরাং এইরকম একটা সেট আপে তারা আমাদেরকে ফেলছে এবং এই ফেলার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। মেয়েরা ক্ষতি, এবং মেয়েদের ক্ষতি ডাবল ছেলেদের চেয়ে। একটা রিলেশনশিপের ক্ষেত্রে ছেলেদের যে পরিমাণ ক্ষতি, একজন মেয়ের ক্ষতি তার চেয়ে এরকম 5 গুণ বেশি, 6 গুণ বেশি, এটা রিসার্চে আসছে। কারণ হচ্ছে মেয়েদের অক্সিটোসিন বেশি। ছেলে তো সহজে চলে যাচ্ছে, কিন্তু একটা মেয়ে তার বডির হরমোনাল প্রোফাইল এত চেঞ্জ হয়ে গেছে যে সে ওখান থেকে সরাসরি সে আর আসতে পারতেছে না, সেই এই দুঃখ সে ভুলতে পারতেছে না। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে আপনার বইটা একটু পড়েন। আপনাদের কাছে যারা মেডিকেল সেক্টর স্টুডেন্ট যারা আছেন, আপনারা, আমি যেহেতু নিজে ডাক্তার, আমি আমার বইয়ের মধ্যে প্রচুর পরিমাণে মানে মেডিকেল নলেজ ইউজ করি, মেডিকেল রেফারেন্স ইউজ করি, যার কারণে আপনারা পড়ে মজা পাবেন, আরাম পাবেন। হ্যাঁ, যে কোনো ফিলোসফিক্যাল বিষয়গুলোকে আমি মেডিকেল পার্সপেক্টিভ বোঝার চেষ্টা করি, ঠিক আছে? যার কারণে আপনারা, এটা রিকোয়েস্ট থাকবে আপনারা একটু পড়েন। সুতরাং একটা ক্যাম্পাস যদি প্রো ইসলাম হয়, তাহলে এটা আমাদের রেজাল্ট ভালো করবে, এইটা আমাদের খাদে পড়ার হার কমাবে। খাদ, আজকে আপনি একজন মেডিকেল স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের, আপনি আজ থেকে 30 বছর পর নিজেকে যেখানে দেখতে চান, এই যে রাস্তা আপনার জার্নি, এই জার্নির মধ্যে কয়েকটা খাদ আছে। এই খাদে একটা খাদে আপনি পড়বেন, এখান থেকে উঠে আসতে গিয়ে আপনার জীবনের অনেক এনার্জি, অনেক সময়, অনেক স্বপ্ন শেষ হয়ে আসবে। এরপর আপনি হয়তো খাদ থেকে উঠতে পারবেন, কেউ হয়তো সারা জীবনে কখনো উঠতেই পারবে না, ঠিক না? তো সুতরাং এই খাদগুলো চেনা দরকার, এই জন্য আমি বইটা লিখছি, হয়তো আপনাদের উপকারে আসবে। সো একটা প্রো ইসলাম ক্যাম্পাস আমাকে এই সমস্ত খাদ থেকে মেয়েদেরকে বাঁচাবে, এই সমস্ত খাদগুলো থেকে ছেলেদেরকে বাঁচাবে। এবং 2 নম্বর হচ্ছে একটা প্রো ইসলাম ক্যাম্পাস আমাকে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে সহায়তা করবে। হ্যাঁ, আমরা জানি মেডিকেল কারিকুলাম ইজ হাইলি স্ট্রেসফুল, এবং এখানে একটা প্রো ইসলাম যদি একটা ক্যাম্পাস হয়, এখানে যদি আমরা দেখা যাচ্ছে আপনারা জানেন যে ইদানিং মেডিকেল হিউম্যানিটিস একটা সাবজেক্ট অ্যাড করছে, জানেন না? মেডিকেল হিউম্যানিটিস, হ্যাঁ, আপনাদের ক্লাস তো মনে হয় এরকম হবে, সামনে হবে। আমরা মেডিকেল এডুকেশন একটা কোর্স করলাম, সরকারি একটা কোর্স, ওখানে বললো যে প্রত্যেকটা মেডিকেল ক্যাম্পাসে মেডিকেল হিউম্যানিটিস নামে একটা আলাদা একটা ফ্যাকাল্টি তৈরি করা হবে, প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এগুলো থাকবে, এবং এখানে এটার কাজ হবে, এটা প্রত্যেক সেমিস্টারে বা প্রত্যেক ইয়ারেই এদের ক্লাস থাকবে এবং পরীক্ষা হবে মেডিকেল হিউম্যানিটিস। এর মধ্যে মেডিকেল ইথিক্স থাকবে, হাবিজা বিহান্তের অনেক কিছু থাকবে। তো আমার কথা হচ্ছে যে এই সমস্ত জায়গায় মানে হোয়াই নট ইসলাম, এখানে আমি কেন ইসলামকে আনবো না, এবং এখানে কেন আমি ইসলামকে কানেক্ট করবো না? কেন আমাকে বলা হবে যে ধর্মকে দূরে রেখে আসো? যেখানে এখানে ধর্মের প্রায়োগিকতা আছে, ধর্মের ইউটিলিটি আছে, এখানে ধর্মের প্রাসঙ্গিকতা আছে, এবং ধর্ম ক্যান বেটার পারফর্ম দ্যান সেকুলারিজম যে সমস্ত জায়গায়। তাহলে আমি কেন এখানে ধর্মকে নিয়ে আসবো না? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে একাডেমিক রেজাল্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড বিগার পারপাস। তো মেডিকেল একটা ক্যাম্পাসের মধ্যে বিভিন্নভাবে, এই যে আজকে যেরকম আপনারা একটা ইসলামিক প্রোগ্রাম করলেন, এরকম প্রোগ্রাম ফ্রিকোয়েন্টলি হওয়া উচিত, ঠিক কিনা? হ্যাঁ, বারবার হওয়া উচিত আমাদের। শুধু এই বিষয়ে না, যে আপনারা একটা প্রোগ্রাম করতে পারেন যে স্ট্রেস ম্যানেজমেন্ট ফর মেডিকেল স্টুডেন্ট। এখানে রিলিজিয়াস বক্তারা আসলেন, এখানে মনোবিজ্ঞানী একজন আসলেন, সাইকিয়াট্রিস্ট একজন আসলেন, এখানে আলোচনা হলো যে কীভাবে ইসলাম আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট আমরা এটাকে ব্যবহার করতে পারি আমাদের বিলিফের মাধ্যমে। ইসলাম এমন একটা বিলিফ সিস্টেম দেয় যেটা আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট অটোমেটিক্যালি হবে। ইসলাম এমন কিছু আমল, শুধু একটা ভালো ক্যারিয়ারিস্ট হওয়ার জন্য ডাক্তার হন, আপনি একটা কসাই হবেন, কারণ আপনার ক্যারিয়ার দরকার। আপনি আরেকজনকে কীভাবে ক্ষতি করে হোক, আর রুগীকে ক্ষতিগ্রস্ত করে হোক, যে কোনোভাবে হোক, আপনার পয়সা দরকার, টাকা দরকার, আপনার প্রমোশন দরকার, আপনার ক্যারিয়ার দরকার। সুতরাং আপনার যদি মিনিং অফ লাইফ হয় ক্যারিয়ার, এবং শুধু এই জন্য আপনি মেডিকেল পড়তে আসেন, তাহলে আপনি একটা খুব বাজে ডাক্তার হবেন। কিন্তু আপনার যদি পারপাস থাকে একটা হায়ার পারপাস, যেটা ইসলাম আপনাকে দেয়, আপনার যদি পারপাস থেকে জান্নাত, আপনার যদি পারপাস থেকে আল্লাহকে খুশি করা, আপনার যদি পারপাস থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে একটা মানুষকে উপকৃত করা, তাহলে পরে আপনি একটা কি ডাক্তার হবেন বলেন? হ্যাঁ, শুধু ক্যারিয়ার আপনাকে চালাতে পারবে? শুধু টাকা, শুধু প্রমোশনের দ্বারা আপনি পরিচালিত হবেন না, আপনি হায়ার পারপাসের দ্বারা পরিচালিত হবেন। সুতরাং দেখেন ইসলাম কত বেশি দরকার কারিকুলামে, আমাদের কারিকুলামে দরকার, মেডিকেল কারিকুলামে দরকার। আমি বুঝতে পারছি? আচ্ছা, 3 নম্বর হচ্ছে ফোকাস। এই যে কিছুক্ষণ আগে বললাম যে আপনার এই যে জার্নির মধ্যে কিছু খাদ আছে, কিছু ডিফোকাস আছে। এই ডিফোকাসগুলোকে যদি আপনি সাকসেসফুলি অ্যাভয়েড করতে পারেন, তাহলে আপনি লাইফে ওই জায়গায় পৌঁছাতে পারবেন যার স্বপ্ন আপনি দেখতেছেন। আর যদি এগুলোর মধ্যে একটা খাদে আপনি পড়ে যান, তাহলে আপনি আর ফোকাস হারাই ফেললেন। তাহলে আপনাকে ফোকাস রাখার জন্য ইসলাম দরকার, নাকি? হ্যাঁ, আপনার ডিফোকাস কমানোর জন্য ইসলাম দরকার। সুতরাং এটা কারিকুলামে দরকার। 4 নম্বর হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। আপনার যা আছে এখানে, আপনার সবাই সমান ছাত্র না, কেউ অনেক বেশি মেধাবী, কেউ কম মেধাবী, কারো অল্প একবার পড়লে হয়ে যায়, কারো 10 বার পড়তে হয় তারপর তার মনে থাকে। তাহলে এই যে আমাদের যার যা আছে, এটা নিয়ে আমরা হ্যাপি কিনা?
সবাই একই রকম পরিবার থেকে আসি না। তাহলে যার যা আছে এটা নিয়ে হ্যাপি থাকা, এটাকে অ্যাপ্রিসিয়েট করা, এটা ইসলাম আমাদেরকে শেখায়। ইসলাম আমাদের কি শেখায়? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সমস্ত প্রশংসা আল্লাহর, যা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে, আলহামদুলিল্লাহ। এটাকে আমি কাজে লাগাবো, এটা কাজে লাগাই আমি আল্লাহকে রাজি করবো। আমি মেডিকেল পড়তে আসছি কেন? আল্লাহকে রাজি করার জন্য। এটা হচ্ছে আপনার হায়ার পারপাস। আপনি মেডিকেল পড়তে আসছেন কেন? মানুষকে উপকার করবেন, যেন কবরে গিয়ে আপনি সাদাকায়ে জারিয়া পেতে থাকেন। আপনি একটা রিসার্চ রেখে যাবেন, যেটা দ্বারা মানুষ এবং ইসলাম উপকৃত হবে, মুসলমানরা উপকৃত হবে। এটা দ্বারা আপনি সাদাকায়ে জারিয়া পেতে থাকবেন। সুতরাং এই হায়ার পারপাসগুলো আপনাকে আনতে হবে এবং এটার জন্য আপনার যে ফোকাস ঠিক রাখতে হবে, অ্যাপ্রিসিয়েশন ঠিক রাখতে হবে। ঠিক আছে? এবং ইসলাম আপনাকে এই শিক্ষাগুলো দিবে। 4 নাম্বার হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। আমি একটু আগে বললাম যে মেডিকেল কারিকুলামটা খুবই স্ট্রেসফুল, এখানে স্ট্রেস ম্যানেজমেন্টের প্রয়োজন হয় এবং ইসলাম আমাদেরকে এমন একটা লাইফ স্টাইল ইসলাম আমাদেরকে দেয় যেটা ইনবিল্ট, এটা স্ট্রেস রিলিফ করে। হ্যাঁ, আপনার মধ্যে যে তাকদীরের বিশ্বাস, এটা কি স্ট্রেস রিলিফ করে না? যা হয়েছে এটা তো হইতোই। এটা আপনার দেখেন কত বড় স্ট্রেস রিলিফ করে ফেললো। আপনার মধ্যে রিজিকের কনসেপ্ট, হ্যাঁ রিজিক যেটা আছে ওটা তো পাবোই, এটার জন্য আমার তো কমিশন খাওয়ার দরকার নেই, এটার জন্য আমার গ্রামের গরিব পেশেন্টকে আইনে তার সব কাটার দরকার নেই, আমি তো পাবোই। সুতরাং এই যে রিজিকের কনসেপ্ট আপনাকে আরও ভালো একজন পারফর্মার বানাবে। এই রিজিকের কনসেপ্ট আপনাকে একজন কি বলেন, আপনাকে স্ট্রেস ম্যানেজ করবে আপনার, ঠিক না? আচ্ছা, এইগুলা। তারপর হচ্ছে আপনি সালাত পড়বেন, সালাতে আপনি আল্লাহর সাথে গল্প করতেছেন, মোনাজাতে আপনি আল্লাহর সাথে গল্প করতেছেন, নিজের সমস্ত কষ্ট আপনি যেটা আপনার স্ত্রীকে বলতে পারেন না সেটা আপনি আল্লাহকে বলতেছেন। এই যে স্ট্রেস রিলিভিং, এটা আছে আমাদের। সুতরাং এটা আমার কারিকুলামে থাকতে হবে। পার্সোনাল ইথিক্স নিয়ে আমি একটু সামনে আলোচনা করবো, তাহলে পুরো বিষয়টা আপনি বুঝতে পারবেন। পার্সোনাল ইথিক্সের ক্ষেত্রে আমার ইসলাম দরকার। সো মানে মেডিকেল ইথিক্স তো ঠিক আছে, বাট এই মেডিকেল ইথিক্সের কোনো হায়ার পারপাস নাই। আপনি কেন মেডিকেল ইথিক্স ফলো করবেন? কেন? ওয়াই? আপনার তো দরকার ক্যারিয়ার। যখন ক্যারিয়ার আর ইথিক্স সামনাসামনি এসে দাঁড়াবে, আপনি কোনটা ফলো করবেন? আপনি ক্যারিয়ার পার্সু করবেন, তখন ইথিক্স বাদ দিবেন তো যাক। কিন্তু যদি আপনার হায়ার পারপাস না থাকে, যখন আপনার হায়ার পারপাস থাকবে তখন আপনি ইথিক্স ফলো করবেন। আমার কথা বুঝে আসছে? সো এটা আমার কারিকুলামে দরকার। আচ্ছা, অ্যাভয়েডেন্স অফ ডিচ, এই যে খাতগুলো অ্যাভয়েড করা, আমি বললাম আগেই। আরেকটা হচ্ছে মুসলিম লিগ্যাসি ইন মেডিকেল সায়েন্স। এটা আমি আমার দেখেন কোনো স্লাইড কিন্তু আমি দেখাই নাই, এই স্লাইডটা আমি আপনাদেরকে দিয়ে যাবো। হ্যাঁ, এখানে মুসলিমদের কি লিগ্যাসি, মুসলমানরা আজকের যে বিজ্ঞান, এই বিজ্ঞান মুসলমানদের আবিষ্কার। আপনি বলতে পারেন যে এটা আপনি নিজে মুসলমান বলে বলতেছেন, আমি মুসলমান, খ্রিস্টান বলতেছেন, আমি বলতেছি না তো। এই যে ফ্রেঞ্চ সার্জন রবার্ট ব্রিফোর্ড, ইনি একজন ইতিহাসবিদ, একজন সার্জন। হ্যাঁ, সো উনি বলতেছেন যে এটা মুসলমানদের আবিষ্কার, এক্সপেরিমেন্টাল মেথডের আবিষ্কারকে মুসলমানরা। এই যে চিকিৎসাবিদ্যায় মুসলমানদের কী অবদান, এটা আমি আনছি। আমি আসলে যে কোনো জিনিস পড়ে যদি আমার কাছে আমি সন্তুষ্ট না হয়, আমি এটা খুঁজতে থাকি। আমি মেডিকেল নলেজ দিয়ে বর্তমানে যে চিকিৎসাবিদ্যায় মুসলিমদের অবদান, এটা আমি সন্তুষ্ট হতে পারি নাই। সো আমি আরও কি বলা যায়, আরও মলিকুলার লেভেলে আমি খোঁজার চেষ্টা করছি। ক্যাটারাক্ট সার্জারি কে শুরু করছে প্রথম। তারপর হচ্ছে ফার্মাকোলজি, ডোজ অ্যাডজাস্টমেন্ট করা, ডোজ নাপা 500 মিলিগ্রাম, এই যে ডোজ, এটা কে ঠিক করছে? এটা মুসলমানদের ঠিক করে দেওয়া। এগুলো আপনার পড়ে নিন, ঠিক আছে? এগুলো আমি এখন আলোচনা করবো না। হ্যাঁ, শুধু একটা স্লাইড এখানে এই দেখেন। বৈজ্ঞানিক পদ্ধতি, আজকে যে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি, এটা মুসলমানদের হাতে আবিষ্কার। ল্যাব এক্সপেরিমেন্ট, এটা জাবির ইবনে হাইয়ান প্রথমে এই কাজটা করছেন এবং উনি বলছেন যে এই ল্যাব এক্সপেরিমেন্ট ছাড়া কোনো জ্ঞান নিশ্চিত বলে বিশ্বাস করা যায় না, এটা ওনার কথা। 2 নম্বর হচ্ছে কোনো একটা রেজাল্টকে রিপ্রোডিউস করা। রিসার্চের ক্ষেত্রে আপনারা রিসার্চের সাথে সংযুক্ত অনেক যারা আছেন, যে একটা আগের রেজাল্ট পরের রেজাল্টকে মিলানো। যদি রেজাল্টের পার্থক্য হয়, বুঝতে হবে যে মাঝখানে যে ইন্টারভেনশন করছি, ইন্টারভেনশনের কারণে পার্থক্য হয়েছে। বোঝা গেছে? এটা হচ্ছে রিসার্চের নিয়ম। তো এটা প্রথম ইবনে হাইসাম উনি ইতেবার নামে একটা পদ্ধতি চালু করেন, যেখানে কম্প্যারিজনটা আসে। তারপর বারবার পরীক্ষা করে ত্রুটি দূর করা বা হাইপোথিসিসকে রিপ্রোডিউস করা, এটা আমাদের রিসার্চের পরিভাষা একটা, এটা আলবিরুনি করছেন। কন্ট্রোল গ্রুপ, যারা এখানে রিসার্চে আছেন, কন্ট্রোল গ্রুপ, ধরেন আমি 2 গ্রুপ মানুষ নিলাম, এক গ্রুপ মানুষকে আমি শুধু পানি পুশ করলাম, আরেক গ্রুপ মানুষকে মরফিন দিলাম। এখন যে পার্থক্যগুলো আসছে, এটাকে আমি বলবো যে মরফিনের কারণে পার্থক্যগুলো হচ্ছে। তাহলে ওই যাদেরকে পানি দিছি ওদেরকে বলা হয় কি? কন্ট্রোল গ্রুপ। এই যে কন্ট্রোল গ্রুপ একটা রাখা, এটা প্রথম শুরু করেন আল রাজি। ওষুধের ডোজ মাপা, এই ডোজ মাপাটা প্রথম শুরু করেন আল কিন্দি। কতটুকু দিলে পরে আমার রেসপন্স আসতেছে, এটা উনি ঠিক করেন। ঠিক আছে? তারপর আজকে বিজ্ঞান কখনোই আগাইতে পারতো না যদি বিজ্ঞানের ভাষা কি? গণিত, ম্যাথ। হ্যাঁ, বিজ্ঞান যে কোনো ন্যাচারাল লকে আবিষ্কার করে সেটাকে ম্যাথমেটিক্সে প্রকাশ করে, এটা হচ্ছে বিজ্ঞানের একটা মূল কাজ। যেমন ধরেন মাধ্যাকর্ষণের সূত্র পড়ছি না আমরা, এফ ইকুয়াল টু এম, একটা পড়ছি, আরেকটা কি? জি, তারপর m1 m2 বাই ডি স্কয়ার। এই যে দেখেন, মাধ্যাকর্ষণটা আপনি ন্যাচারাল ল আবিষ্কার করলেন, করে এটাকে কিসে কনভার্ট করলেন, কিসে প্রকাশ করলেন? বীজগণিতে প্রকাশ করলেন। তাহলে এই বীজগণিত যদি আবিষ্কার না হতো, তাহলে সায়েন্স কোথায় থাকতো আজকে? হ্যাঁ, কে আবিষ্কার করতে বলেন? আল খারিজমি। ত্রিকোণমিতি কে আবিষ্কার করছে? আল মারওয়াজি। হ্যাঁ, শূন্য। আজকে যে আপনি যে মাপেন, সূর্যের দূরত্ব মাপতেছেন বা সূর্যের ব্যাস মাপেন, মাপেন সে মাপেন, কিভাবে মাপে? এগুলা ত্রিকোণমিতির মাধ্যমে মাপে। ঠিক আছে? তারপর হচ্ছে শূন্যের আবিষ্কার। শূন্য যদি আবিষ্কার না হতো, তাহলে আমাদের আজকে অঙ্কটা কেমন থাকতো? রোমান লেটার দেখছেন না? রোমান কেমন? রোমান ভাষায় আপনি 1999 লিখবেন, কিভাবে লিখবেন বলেন? হ্যাঁ, কত বড় হবে সংখ্যাটা? হ্যাঁ, বিশাল বড় সংখ্যা হবে 1999 লিখতে গেলে। যদি আরবরা যদি ম্যাথ আবিষ্কার না করতো, শূন্য আবিষ্কার না করতো, তাহলে পরে আজকে আমরা এই লেটারগুলো এত অঙ্কগুলো এত সহজ হতো না আমাদের জন্য।
হ্যাঁ, তারপরে যে চলমান জ্যামিতিক হিসাব বা গতিবিদ্যা, বনু মুসার 3 ভাই তারা আবিষ্কার করছে, স্থিতিবিদ্যা, এইসব মানে সুতরাং আজকে সায়েন্সকে যদি আপনি একটা 10 তলা বিল্ডিং মনে করেন, তাহলে এটার পাইলিং কাদের হাতে? মুসলমানদের হাতে। সুতরাং আমরা হীনমন্য হওয়ার দরকার নেই। আমরা হীনমন্য কেন? ইসলাম নিয়ে আমরা হীনমন্য কেন? ইসলাম নিয়ে, ইসলামের কথা উঠলেই আমরা খালি মানে চিন্তা করি যে মোল্লা হয়ে যাবো, মৌলবী হয়ে যাবো, হ্যাঁ, মানে এরকম একটা একটা হীনমন্য চেহারা আমাদের সামনে উপস্থাপন করা হয়। কিন্তু না, ইসলাম আমরা তো হীনমন্য না, এই দুনিয়ার পিছনে আমাদের কত অবদান। সুতরাং আজকে আমরা ইউরোপের দিকে তাকায় কেন থাকবো? শুধু শুধু তাদের প্রোটোকল কেন ফলো করবো? শুধু তাদের রিসার্চ কেন ফলো করবো? কেন আমাদের নিজস্ব একটা জার্নাল থাকবে না? কেন আমরা নিজস্ব রিসার্চ নিজেদের মতো করে আমরা রিসার্চ সাজাবো না? হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের আনতে হবে ভাই। হ্যাঁ, এগুলো এনে আমাদেরকে নতুনভাবে সব কিছু ঢেলে সাজাতে হবে। এগুলো আপনারা পরে পড়ে নিন, এগুলো আমি আলোচনা করবো না। আর এই ওষুধ কোম্পানি গিফট মিট হবে যাবে, এগুলো বেশ কিছু আলোচনা আছে, এগুলো আপনারা পড়ে নিন। আচ্ছা, সো মুসলিম লিগাসি এটাও আমার কারিকুলামে আসতে হবে, ঠিক কি না? হ্যাঁ, তাহলে আমি এক তো ক্যারিয়ার দ্বারা মোটিভেটেড, জনসেবা দ্বারা